বিসমিল্লাহির রহমানির রহিম। এই কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? সো তোমরা যারা শব্দ ক্লাসটা করতেছো, আমার টেস্ট পেপার খুলবা বা বোর্ড কোশ্চেন খুলবা, দেখবা প্রতি দুইটার মধ্যে একটা ম্যাথের মধ্যে প্রতিধ্বনি প্রতিধ্বনি প্রতিধ্বনি, শুধু প্রতিধ্বনি রিলেটেড ম্যাথ। প্রতি দুইটাতে একটা ম্যাথ প্রতিধ্বনি রিলেটেড। তো কি এই প্রতিধ্বনি? কেন এটার এত ব্যবহার? কেন এটার এত গুরুত্ব? এত ম্যাথ প্রবলেম কেন? এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানার জন্য আজকে আমাদের 7.03 লেকচার, সপ্তম চ্যাপ্টারের 3 নাম্বার লেকচার। আমরা বলবো যে কূপের গভীরতা নির্ণয়, পাহাড়ের দূরত্ব নির্ণয়, আবার কোনো একটা পাগল ছেলে পাহাড়ের সামনে শব্দ করতে করতে সামনের দিকে দৌড়াচ্ছে, বিপরীত দিকে দৌড়াচ্ছে। এই যে যে যতগুলা ঘটনা, এই প্রত্যেকটা ঘটনার পিছনে লুকিয়ে আছে প্রতিধ্বনি। প্রত্যেকটা ঘটনার পিছনে এই প্রতিধ্বনি কনসেপ্টটা আমরা 100% ক্লিয়ার করে বুঝবো, এবং এখানকার ম্যাথ প্রবলেম যা আছে প্রত্যেকটা ম্যাথ প্রবলেম একদম ঝামাঝামা তামাতামা করে শেষ করব। তোমাদের দরকার শুধু একটু মনোযোগ দিয়ে খাতা কলম নিয়ে বসা। সো খেয়াল করো, প্রতিধ্বনি শব্দটার সাথে পরিচিত হওয়ার আগে তোমরা দুই তিনটা শব্দ দেখো তো। প্রতি শব্দ, প্রতিক্রিয়া বল, এই শব্দগুলো তুমি দেখে আসছো না? প্রতি শব্দ মানে কি? একই অর্থ, একই অর্থ, ভিন্ন ভিন্ন শব্দ, তাকে প্রতি শব্দ বলা হচ্ছে। তেমনি প্রতিক্রিয়া বল মানে কি? তুমি একটা বল প্রয়োগ করবা, মানে আমি এই বোর্ডের উপর একটা বল প্রয়োগ করলাম, বোর্ড আমাকে বিপরীত দিকে একটা বল দিল, এটাকে প্রতিক্রিয়া বল বলতেছি। তার মানে আমি প্রথম বল প্রয়োগ করছি, সেই বলের বিপরীত বল একটা ফেরত পাইছি, তাকেই তো এই প্রতিক্রিয়া বল বলতেছি। তেমনি প্রতিধ্বনির ক্ষেত্রেও শব্দটা এমনই হবে। আমি একটা শব্দ করব, সেই শব্দটা পুনরায় আমি নিজে শুনতে পারবো, তাকে বলা হয় প্রতিধ্বনি। তুমি একটা শব্দ করবা, খুব শর্ট টাইম ডিস্টেন্স পরেই তুমি সেই শব্দটা পুনরায় শুনতে পারবা, তাকে বলা হয় প্রতিধ্বনি। এখন মনে করো তোমরা দুইজন ফ্রেন্ড এই যে এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ, এখানে তোমরা দুইজন ফ্রেন্ড মিলে দাঁড়ায় আছো। তো তুমি শব্দ করতেছো, তোমার শব্দ তোমার ফ্রেন্ড পাচ্ছে, আবার তোমার ফ্রেন্ড শব্দ করতেছে, সেই শব্দ তুমি ফেরত পাচ্ছ। এটাকে কিন্তু প্রতিশব্দ বলা যাবে না। প্রতিশব্দ হইলে কি করতে হবে? মনে করো এই যে এ অবস্থানে তুমি দাঁড়ায় আছো, ওকে, এ অবস্থান থেকে তুমি শব্দ করছো, এই শব্দটা একটা বড় কোনো দেয়াল, বড় কোনো বিল্ডিং, বড় কোনো পাহাড় বা বড় কোনো প্রতিবন্ধক হতে পারে, সেটা পানি হতে পারে, কোনো দেয়াল বা যে কোনো কিছু, সেইখানে সেই শব্দটা বাড়ি খাবে, বাধাপ্রাপ্ত হবে। বাধাপ্রাপ্ত হয়ে এই শব্দটা আবার এই পথে ফেরত আসবে, ফেরত আসার পরে তুমি এই শব্দটাকে আবার শুনতে পাবা, তাহলে তাকে বলা হয় প্রতিধ্বনি। কথা কি বোঝা গেল? আমরা শব্দের তরঙ্গের বৈশিষ্ট্য যখন পড়ছি তখন পড়ি নাই তরঙ্গের 3টি বৈশিষ্ট্যের কথা? কি মনে নাই যে তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হয়? এই প্রতিধ্বনি এটা হচ্ছে তরঙ্গের প্রতিফলন। তরঙ্গ কোনো একটা শব্দ মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে বাড়ি খাবে, বাধাপ্রাপ্ত হবে, হয়ে আবার ফেরত আসবে। ফেরত আসবে, ওইটা যদি তুমি শুনতে পারো, তোমার শব্দ তুমি নিজেই শুনতে পারছো, তাইলে তাকে বলা হচ্ছে প্রতিধ্বনি। আমরা কম বেশি সবাই প্রতিধ্বনির সাথে পরিচিত। সবাই প্রতিধ্বনি। কূপের সামনে যায় যদি তুমি শব্দ করো, তুমি একটা প্রতিধ্বনি পাও। বড় একটা বিল্ডিং এর সামনে যেয়ে যদি তুমি শব্দ করো, অবশ্যই তাহলে প্রতিধ্বনি হওয়ার জন্য, মনে করো আমি রুমের মধ্যে কথা বলতেছি, আমি কিন্তু প্রতিধ্বনি পাচ্ছি না। বা এই মনে করো যে বড় একটা বিল্ডিং, তুমি একদম বিল্ডিং এর খুব কাছে শর্ট ডিস্টেন্সে দাঁড়ায় শব্দ করতেছো, তাহলে কিন্তু তুমি প্রতিধ্বনি পাবা না। প্রতিধ্বনি হওয়ার জন্য তাহলে কি হইতে হবে? একটা নির্দিষ্ট ডিস্টেন্স থাকতে হবে। এই ডিস্টেন্সটা কতটুকু, এটা আমরা বের করবো, যে কতটুকু ডিস্টেন্স থেকে কথা বললে তুমি প্রতিধ্বনি শুনতে পারবা। এই ডিস্টেন্সটা বের করতে হবে সময়ের উপর, সময় দিয়ে এই ডিস্টেন্সটা বের করতে হবে। শুধু তাই না, শব্দের বেগেরও একটা ব্যাপার আছে। শব্দের বেগেরও একটা ব্যাপার আছে, যে কি কি হইলে আমি প্রতিধ্বনি শুনতে পারবো, এবং এই প্রতিধ্বনিকে আমরা কোথায় কোথায় কাজে লাগাবো, সবগুলা জিনিস চলো আমরা একটু একটা একটা করে দেখি। তাহলে সর্বপ্রথম আমি যদি তোমাকে প্রতিধ্বনির সূত্র লিখে দিই, যে প্রতিধ্বনির সূত্রটা আমি ফার্স্টেই লিখে ফেলি, প্রত্যেকটা বিষয় ঠান্ডা মাথায় বুঝবো। দেখো, প্রতিধ্বনির সূত্র হচ্ছে 2d = vt। এখানে d মানে হচ্ছে ডিস্টেন্স, v মানে হচ্ছে বেগ, এবং t মানে হচ্ছে সময়। এই তিনটা কথা যদি আমি বলে দেই, তারপরে যদি তোমাকে সময় এবং বেগ বলে দেই, তুমি প্রতিধ্বনি বের করতে পারবা। কিন্তু প্রবলেম হচ্ছে, তোমাদের যত ম্যাথ প্রবলেম আছে, এই ম্যাথ প্রবলেমে এই ডি এর ব্যাখ্যাটা তোমার একটু জানা লাগবে। এই ভি, বেগ, এই বেগটা সবসময় সরাসরি দেয়া থাকবে না। বেগ যদি সরাসরি দেয়া থাকতো খুব ভালো হতো, যে তুমি একটা শব্দ করছো, তোমার শব্দের বেগ 330, 350, 360 মিটার/সেকেন্ড, যে কোনো কিছু হতে পারে। যদি বলে দিত তাহলে তোমার জন্য খুবই ভালো হতো, কিন্তু এটা বলা থাকবে না। তারপরে এই যে সময়, এই সময়টা নিয়েও আলোচনা করতে হবে। কথা কি বুঝাতে পারছি?
তাহলে ম্যাথ প্রবলেমে তো ঠাস করে ঢুকে যাওয়া যায়, কিন্তু ম্যাথ প্রবলেমে ঢোকার আগে এই কনসেপ্ট গুলো একটু বুঝা নেই, বুঝে পরে আমরা ম্যাথ প্রবলেম গুলো শুরু করি, তাহলে দেখবা প্রত্যেকটা ম্যাথ তুমি ফিল করতে পারতেছো। চলো আমরা একটু পিছন থেকে ঘুরে আসি। সেকেন্ড চ্যাপ্টারে তুমি সমবেগে চলার জন্য একটা সূত্র পাইছিলে, এস ইকুয়াল টু ভিটি। অ্যাকচুয়ালি এই এস ইকুয়াল টু ভিটি থেকে প্রতিধ্বনি সূত্রটা আসছে। কিভাবে? তুমি তো জানো শব্দ সমবেগে চলে, এটা জানো না যে শব্দ সমবেগে চলে? আচ্ছা, শব্দ যদি সমবেগে চলে তাহলে এই যে এখানে এস এর মানটা কিভাবে বের হবে, দেখো এস এর মানটা কিভাবে বের হয়। তুমি এই অবস্থানে দাঁড়িয়ে শব্দ করছো, শব্দটা এ থেকে বি তে পৌঁছাইছে, এরপরে শব্দটা আবার বি থেকে এ তে ফেরত আসছে, তাইলে ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্সকে যদি তুমি ডি ধরে নাও, তাহলে বি থেকে এ পর্যন্ত ডিস্টেন্স হতো ডি হবে, তাহলে ডি যোগ ডি ইকুয়াল টু 2d। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে এই এস এর মান কি আসতেছে? এস এর মান আসতেছে 2d। এই জন্য আমরা সূত্রের মধ্যে 2d বসাইছি। কেন 2d হয়েছে? তুমি যে জায়গা থেকে শব্দ করছো, শব্দটা কোনো একটা মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়েছে, হওয়ার পরে আবার ঠিক একই দূরত্ব অতিক্রম করে তোমার কান পর্যন্ত পৌঁছাইছে, তাহলেই তো তুমি বুঝতে পারছো প্রতিধ্বনি, তা না হলে তো তুমি বুঝতে পারতা না। এই জন্য একই দূরত্ব সে দুইবার অতিক্রম করছে, প্রথমবার যেদিকে অতিক্রম করছে পরের বার তার বিপরীত দিকে অতিক্রম করছে, অর্থাৎ টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2d। টোটাল অতিক্রান্ত দূরত্ব 2d। তো এই সূত্রটা এইখান থেকে আসছে, এই জন্য যে এস এর পরিবর্তে 2d হয়েছে। এইবার আসো এখানে যে টি নিয়ে একটু কথা বলা যাক। সময়, টি ইকুয়াল টু কত? সময়। এই সময়টা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের ব্রেনের একটা নির্দিষ্ট সীমা আছে, যেমন আমাদের একটা শ্রাব্যতা সীমা আছে না, 20 থেকে 20,000 হার্টজ। এর থেকে বেশি শব্দ, বেশি তরঙ্গ কম্পাঙ্কের শব্দও আমি শুনতে পাই না, এর থেকে কম কম্পাঙ্কের শব্দ কোনো মানুষ শুনতে পায় না। কিন্তু কুকুর কিন্তু 35,000 হার্টজ পর্যন্ত শুনতে পারে। এমসিকিউ, কুকুর 35,000 হার্টজ পর্যন্ত শুনতে পারে, তাই বলে কি তুমি বলবা যে কুকুরের হচ্ছে ক্ষমতা মানুষের থেকে বেশি? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিসের কিছু কিছু গুণাবলী একটু বেশি দেওয়া আছে। যেমন বাদুড়ের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 1,00,000 হার্টজ, 1,00,000 হার্টজ পর্যন্ত শুনতে পারে বাদুড়। ওকে, তেমনি একটা শব্দ যখন কোনো মানুষ শুনে, একটা শব্দ যখন আমরা শুনি, এই শব্দটা আমাদের ব্রেনে একটা ইম্প্যাক্ট তৈরি করে। সেই ইম্প্যাক্টটা হচ্ছে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময় পর্যন্ত আমাদের ব্রেনে ওই শব্দটার একটা ইম্প্যাক্ট বা রেশ থেকে যায়। এটাকে ভাগ করলে কত পাবো? 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, অর্থাৎ আমি যে কথা বলতেছি আমার এই কথার রেশটা আমার ব্রেনে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকবে। এর মধ্যে যদি শব্দটা কোথাও বাধা পেয়ে ফিরে আসে, তাইলে আমি বুঝবো না যে এটা প্রতিধ্বনি হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এটা প্রথম শব্দটাই। এটা যে ফিরে আসতে পারে এটা আমার কাছে মনে হবে না। কিন্তু যদি শব্দটা 0.1 সেকেন্ড পরে ফেরত আসে অথবা এর থেকে বেশি সময় পরে ফেরত আসে, তখন আমি স্পষ্ট বুঝতে পারবো যে এটা প্রতিধ্বনি। তাহলে প্রতিধ্বনির ক্ষেত্রে এই যে এই সময়টা কি হইতে হবে? সময় অবশ্যই গ্রেটার দ্যান হইতে হবে। কার থেকে? 0.1 সেকেন্ডের থেকে বড় হইতে হবে। শুধু তাই না, 0.1 সেকেন্ডের সমানও যদি হয়, 0.1 সেকেন্ডের সমানও যদি হয়, তাইলেও আমি বুঝতে পারবো এটা প্রতিধ্বনি। আচ্ছা, তাহলে 0.1 সেকেন্ডের থেকে বড় বলতে 0.2 সেকেন্ড হতে পারে, পারে 0.4 সেকেন্ড হতে পারে, পারে 1 মিনিট হতে পারে, পারে। কিন্তু এত জোরে শব্দ আমরা তো উৎপন্ন করতে পারি না, কারণ 1 মিনিটে শব্দটা এত দূরে যাবে, বাধাপ্রাপ্ত হয়ে আবার ফেরত আসবে, এই ধরনের ঘটনা বাস্তবে খুব একটা দেখা যায় না। এখন 1 মিনিট পরে যদি প্রতিধ্বনি শুনতাম তাহলে আমাদের জন্য ভালো হইতো না? আমি একটা শব্দ করলাম, শব্দ করার পরে আমি 1 কাপ চায়ের মধ্যে একটা চুমুক দিলাম, এরপরে ঠান্ডা মাথায় দাঁড়ায় গেলাম, এরপরে প্রতিধ্বনিটা শুনতে পেলাম, তাহলে ভালো হইতো না? অ্যাকচুয়ালি টাইম লিমিটটা 0.1 সেকেন্ড থেকে শুরু করে বেশি যে কোনো কিছুই হতে পারে, কিন্তু খুব বেশি হবে না, একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে 0.2 সেকেন্ড, 0.4 সেকেন্ড, 0.3 সেকেন্ড এগুলোর মধ্যেই হবে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে সময় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই 0.1 সেকেন্ড পর্যন্ত আমাদের ব্রেনে একটা শব্দের রেশ থাকে। এটার কিছু বাস্তব উদাহরণ দেখো। তুমি যখন একটা ফাঁকা রুমে কথা বলবা, ফাঁকা রুমে কথা বললে দেখবা যে চারদিকে দেয়ালে বাড়ি খেয়ে কথাটা তোমার কানে আসতেছে, তখন তোমার কথাগুলা গম 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 একটা শব্দ হতে থাকবে, এটা প্রতিধ্বনির কারণে। কিন্তু 0.1 সেকেন্ডেরও কম সময়ে শব্দটা আসতেছে এবং 4টা দেয়ালের দূরত্ব সেম না, তুমি
যে কোনো এক সাইডে দাঁড়ায় আছো বা কোথাও একটা দাঁড়ায় আছো, এই জন্য তুমি স্পষ্ট প্রতিধ্বনি পাচ্ছ না, কিন্তু গম গম একটা সাউন্ড পাচ্ছ। তো প্রতিধ্বনির সাথে কম বেশি সবাই আমরা পরিচিত, ছোটবেলা থেকে কেউ না কেউ এ পর্যন্ত কোনো না কোনো সময় প্রতিধ্বনি আমরা শুনছি। ওকে, তাহলে এখানে সময়ের বিষয়টা হয়ে গেল। তাহলে সময় কি হইতে হবে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে? মিনিমাম সময় হইতে হবে 0.1 সেকেন্ড, একদম সর্বনিম্ন সময়। 0.1 সেকেন্ডের থেকে যদি একটু কম হয় সময়, তাহলে সেটাকে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো না। 0.1 সেকেন্ড থেকে বড় হতে পারে, সমস্যা নাই। ওকে, এখন আমরা ম্যাথে ঢুকা যাইতে পারি, কিন্তু আরেকটু আলোচনা থাকা যায়, সেটা হচ্ছে এই যে বেগ নিয়ে। বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা। এই বেগের একক মিটার পার সেকেন্ড, তোমরা জানো। এই বেগ যদি সরাসরি দেয়া থাকতো যে বাতাসে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড, তুমি কত দূর থেকে প্রতিধ্বনি শুনতে পারবা, তাহলে কিন্তু ম্যাথ হয়ে যাইতো। দেখো, 2d ইকুয়াল টু ভিটি, সূত্র তো আমি ফার্স্টেই বলে দিছি। বাতাসের শব্দের বেগ আমি বলে দিলাম, ভি ইকুয়াল টু হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, টি এর মান হচ্ছে 0.1 সেকেন্ড, মানে আমি সর্বনিম্ন দূরত্ব থেকে প্রতিধ্বনি শুনতে চাই। তাহলে ডি ইকুয়াল টু তুমি সুন্দর বের করে দিতে পারো ভিটি ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো 340 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 2, এটাকে যদি ভাগ করো তাহলে দেখো 16 17 এই ধরনের কোন একটা সংখ্যা পাবা। 340 গুণন হচ্ছে 0.1 ভাগ হচ্ছে 2, 17 পাইছো। তাহলে 17 মিটার দূরের থেকে দাঁড়ায় শব্দ করলে তুমি প্রতিধ্বনি পাবে, যে এখানে 17 মিটার হইতে হবে। কিন্তু কথা হচ্ছে এই বেগের মান সব সময় সরাসরি 340 দেওয়া থাকবে না। এই বেগের মানটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এই প্রতিধ্বনির ম্যাথের ক্ষেত্রে। সো বেগের কনসেপ্টটা 100% ক্লিয়ার করি, পরে আমরা ম্যাথ প্রবলেম করতে থাকি। বাকি সব হয়ে গেছে। দেখো 2d কিভাবে আসছে, একই দূরত্ব দুইবার অতিক্রম করছে, এর জন্য সরণ s এর পরিবর্তে 2d আসছে। ভি তো শব্দের বেগ, এটা দেওয়া থাকবে, অথবা শব্দের বেগটা নির্ভর করবে তাপমাত্রার উপর, টেম্পারেচার দেওয়া থাকবে, সেইখান থেকে শব্দের বেগ বের করে নিতে হবে। আর টি এর মান 0.1 এর থেকে বড় হবে অথবা 0.1 হবে, সো টি এর মান তারা দিয়ে দিবে। আর যদি বলে সর্বনিম্ন দূরত্বে প্রতিধ্বনি, সর্বনিম্ন দূরত্ব হইতে গেলে সময়টাও সর্বনিম্ন হইতে হবে, সেই ক্ষেত্রে আমরা টি এর মান 0.1 সেকেন্ড ব্যবহার করব। কথাকে বুঝাইতে পারছি? তাইলে সার সংক্ষেপে কি দাঁড়াইলো? সার সংক্ষেপে দাঁড়াইলো প্রতিধ্বনি হচ্ছে নিজের শব্দ নিজে পুনরায় ফেরত পাওয়া। আমি একটা কথা বলবো, কোনো একটা দেওয়ালে বা কোনো একটা মাধ্যমে বাড়ি খাবে, বাধাপ্রাপ্ত হবে, সেই শব্দটা আমার কানে ফেরত আসবে, এটাকেই বলা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনির ক্ষেত্রে সূত্র কি? 2d ইকুয়াল টু ভিটি। 2d কেন আসলো ব্যাখ্যা দিলাম, টি এর বিষয়টা কি হবে এটাও ব্যাখ্যা দিলাম। এবার বেগের বিষয়টা দেখো, তোমাদের বইয়ে একটা গুরুত্বপূর্ণ সূত্র আছে, বেগ সমানুপাতিক রুট ওভার টি। এই টি দ্বারা বোঝায় তাপমাত্রা বা টেম্পারেচার, এই টি দ্বারা কিন্তু টাইম বোঝায় না। এই টিটা সব সময় হতে হবে কেলভিন স্কেলে। কি স্কেলে? কেলভিন স্কেলে। তোমরা জানো যে তাপমাত্রা মাপার জন্য প্রচলিত স্কেল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, একটা হচ্ছে কেলভিন, আর একটা হচ্ছে ফারেনহাইট। আমরা সাধারণত যখন খুব গরম পড়ে তখন আমরা ডিগ্রি সেলসিয়াসের সাথেই পরিচিত। 40 ডিগ্রি সেলসিয়াস আমাদের খুব গরম লাগলে আমরা কিন্তু বলি যে তাপমাত্রা খুব সম্ভবত 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, এত বেশি গরম লাগতেছে, আমরা কিন্তু কেলভিনে বলি না। সো তাপমাত্রার সময় আমরা সেলসিয়াস ব্যবহার করি। আবার যখন কারো জ্বর আসে, জ্বর মাপে কিন্তু ফারেনহাইট স্কেল। চিন্তা করো, একটা মানুষের জ্বর আসছে সাপোজ 103 ডিগ্রি, এখন ফারেনহাইট তোমাকে বললো না। তুমি যদি 103 ডিগ্রি সেলসিয়াস মনে করো, 103 ডিগ্রি সেলসিয়াস মানে কি? পানি বাষ্প হয় 100 ডিগ্রি সেলসিয়াসে, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস কতটা উত্তপ্ত, এটাকে তুমি বুঝতে পারতেছো? তাহলে 103 এটা যদি ফারেনহাইট না হয়ে ডিগ্রি সেলসিয়াস হইতো, তাহলে মনে করো তোমার কোনো ফ্রেন্ডের জ্বর আসছে, তুমি তার কপালে এমনি হাত দিয়ে জ্বর মাপতেছো, তোমার এই হাতের চামড়া কপালের মধ্যে লেগে থাকবে, চামড়া পুড়ে যাবে, কারণ 103 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক তাপমাত্রা। এটা কি হবে? ফারেনহাইট স্কেল। এখন ষষ্ঠ চ্যাপ্টারটা আছে না, তাপগতিবিদ্যা, ওই তাপগতিবিদ্যায় ফারেনহাইট, কেলভিন এবং সেলসিয়াস স্কেলের সম্পর্ক দেয়া আছে। আমি শুধুমাত্র ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন নিয়ে কাজ করব, কারণ তোমাদের ফারেনহাইটে তাপমাত্রা দেওয়া থাকে না, শব্দের ক্ষেত্রে তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাকে। এই ডিগ্রি এবং কেলভিনের মধ্যে পার্থক্য কিছুই না। ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 0 ডিগ্রির নিচে গেলে তাকে আমরা বলি হিমাঙ্ক বা বরফ তাপমাত্রা। কিন্তু বিজ্ঞানী কেলভিন কি করলো, যে এমন একটা স্কেল বের করলো যেই স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হবে না, এই স্কেলের তাপমাত্রা উনি ঋণাত্মক ধরবে না। তো উনি কি করলো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াসকে ধরে নিল 273 কেলভিন, বাস। 273 কেলভিন থেকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত
0°C 273 কেলভিন। ডিগ্রি স্কেল এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্যটা সেম, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যে কথা, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া একই কথা। 10°C তাপমাত্রা বৃদ্ধি পাওয়া যে কথা, 10 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি পাওয়া একই কথা। এখন কেউ যদি তোমাকে বলে যে 30°C, তাহলে তুমি কি করবা? 273 যোগ 30 কেলভিন হয়ে যাবে। তার মানে কি 0°C = 273 কেলভিন। তাহলে 1°C কত? 273 যোগ 1 কেলভিন। 50°C কত? 273 যোগ 50। তার মানে সেলসিয়াস স্কেলে যাই থাকবে তার সাথে 273 যোগ করে দিবা, তাইলে তুমি কেলভিন স্কেলে মান পেয়ে যাবা। এই গেল একটা তাপমাত্রার বিষয়। ফাইন, তাপমাত্রার বিষয় চলে গেল। এখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। যেহেতু সমানুপাতিক, তাহলে তোমাকে অ্যাটলিস্ট দুইটা শব্দের বেগ দেওয়া থাকতে হবে। মনে করো 0°C শব্দের বেগ দেওয়া আছে, তোমাকে 30°C বের করতে হবে। সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে দেখো, সূত্রটা হবে v1/v2 = √T1/T2। যদি সমানুপাতিক থাকে আমরা এইভাবে লিখতে পারি। এটা না লিখে তুমি এটাও লিখতে পারো, v2/v1 = √T2/T1। জাস্ট খেয়াল রাখতে হবে v1 এর সাথে t1 সমানুপাতিক এবং v2 এর সাথে t2 সমানুপাতিক। যদি দুইটাই উপরে থাকে, দুইটাই লবে থাকে সমানুপাতিক, দুইটাই যদি হরে থাকে তাহলেও সমানুপাতিক। কিন্তু একটা লবে আর একটা অপর সাইডে হরে থাকলে তাকে বলা হয় ব্যস্তানুপাতিক। তাইলে সূত্রটা তুমি এভাবেও ব্যবহার করতে পারো, এভাবেও ব্যবহার করতে পারো। আমরা এইটা বেশি ব্যবহার করব। কথা কি বোঝানো গেল? এই হচ্ছে সারসংক্ষেপ সকল কথা প্রতিধ্বনির ক্ষেত্রে। এবার এই যে তাপমাত্রা কনভার্ট করার ম্যাথ করব আমরা, পরে প্রতিধ্বনির ম্যাথ করে ফেলবো। তাহলে আবার একটু আমি রিভিশন দেই। সেটা হচ্ছে প্রতিধ্বনি একই শব্দ আবার তোমার কানে ফেরত আসবে। এই ফেরত আসার জন্য সময় লাগবে 0.1 সেকেন্ড থেকে বড় অথবা মিনিমাম 0.1 সেকেন্ড। সময়ের বিষয়টা চলে গেল। কারণ কি, আমাদের ব্রেন এত সেকেন্ড পর্যন্ত একটা শব্দের রেস্ট থাকে, এর মধ্যে আরেকটা শব্দ আসলে আমাদের ব্রেন ওই দুইটা শব্দকে আলাদা করতে পারে না। আমাদের ব্রেন ধরে নেয় শব্দ দুইটা একই। যদি একটু পরে আসে তখন আমাদের ব্রেন শব্দ দুইটাকে আলাদা করতে পারে। ওকে, ডান। আর এস এর সূত্র কি? 2D = VT। 2D কেন আসছে? এটা এস থেকে আসছে, একই দূরত্ব দুইবার অতিক্রম করে, এই জন্য 2D। আর ভি কি? ভি হচ্ছে বেগ। শব্দ সবসময় সমবেগে চলে। এই বেগটা বের করা নিয়েই এখন আমরা যত কাজ কাম করতে থাকবো। চলো এখন আমরা বেগ বের করা নিয়ে কাজ করি। এগুলা তাহলে সব কেটে গেল, শুধু টি এর ব্যাপারটা থাকলো। তাহলে টি এর ব্যাপারটা কি পাচ্ছিলাম আমরা? টি এর মান বড় অথবা সমান হইতে হবে 0.1 সেকেন্ডের। এটা একটা বিষয় থাকলো বক্সের ভিতরে, আর সূত্রটা থাকলো। এখন আসো এই যে কোশ্চেন শুরু। 0°C তাপমাত্রায়, 0°C তাপমাত্রায় শব্দের বেগ বাতাসে, 0°C তাপমাত্রায় বাতাসে যদি শব্দের বেগ, এটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ এটা অনেক সময় নাও বলতে পারে, এটা মনে রাখতে হবে। 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ 330 মিটার/সেকেন্ড হলে, সাপোজ কক্ষ তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? 25 ডিগ্রি বুঝি। তাহলে চলো 25 ডিগ্রির জন্য ফার্স্টে বের করি। 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় শব্দের বেগ কত? তুলে নাও একটু কোশ্চেন। 25°C তাপমাত্রায় শব্দের বেগ কত? ওকে, কিছু কিছু টেস্ট পেপার যেগুলো অনেক পুরাতন টেস্ট পেপার তোমরা ফলো করবা, পুরাতন বই ফলো করবা, ওইখানে কিন্তু 0°C 332 মিটার/সেকেন্ড দেওয়া থাকবে। সো এটা কনফিউশনের কিছু নাই। তোমার কোশ্চেনে 330 দেওয়া থাকলে 330 দিয়ে করবা, 332 দেওয়া থাকলে 332 দিয়ে করবা। আর যদি কিছু না দেওয়া থাকে তাহলে যেহেতু লেটেস্ট বইটাতে 330 দেওয়া আছে, সুতরাং তুমি 330 দিয়ে করবা। কথা কি বোঝানো গেল? আচ্ছা, তাইলে দেখো তো আমি সূত্র কি শিখে আসছি? v2/v1 = √T2/T1। তাহলে চলো এখানে কি কি আছে একটু দেখা যাক। এখানে আছে 0°C তাপমাত্রা, এটাকে ধরো T1, T1 = 0°C, কেলভিনে নাও 273 কেলভিন। T2 কত আছে? 25°C, কেলভিনে নাও 273 যোগ 25। 273 যোগ 25 = কত কেলভিন বলো তো? 297 না? 273 যোগ 25, 298, সরি, 298 কেলভিন।
এবং V1, এটাকে কেন V1 ধরছি, কারণ 0°C যেহেতু আমি T1 ধরছি, তাহলে 0°C তাপমাত্রায় শব্দের বেগকে অবশ্যই আমি V1 ধরে নিব। তাহলে V1 ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড। দেখো এই তিনটা তথ্য দেওয়া আছে, তোমাকে বের করতে হবে V2। বের করা খুবই সহজ, কিভাবে, এতবার একটা ক্রস গুণ করে দাও, V2 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1 ইনটু V1 ইকুয়াল টু রুট ওভার T2 এর মান কত 298, T1 এর মান কত 273 ইনটু 330, একক কত মিটার পার সেকেন্ড ইকুয়াল টু, এবার একবারে ক্যালকুলেটর চাপবা, শব্দের বেগ পেয়ে যাবা। তাহলে কি হবে, রুট ওভার 298 ভাগ 273 ইনটু 330, 344.77 মিটার পার সেকেন্ড। 344.77 আরো কিছু আছে, এই পর্যন্ত রাখলাম মিটার পার সেকেন্ড অ্যান্সার। তাহলে দেখো যে কোনো তাপমাত্রা দেওয়া থাকলে তুমি শব্দের বেগ বের করতে পারবা। যদি তোমাকে শব্দের বেগ দেওয়া থাকে ওই দিনের তাপমাত্রা বের করতে বলে, তাও তুমি করতে পারবা। এবার আরেকটা বিষয় একটু বলে দিই, এখানে 0°C তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে, যদি 10°C তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া থাকে এবং 40°C এর জন্য বের করতে বলে, তাইলে ম্যাথ সেম হবে। তাইলে ম্যাথ কি হবে, সেম হবে। দেখো আমার সাথে সাথে একটু তুলো, এটা আমি মুছে ফেলি, তোমরা যারা তুলে শেষ করো না কষ্ট করে তুলে নিও। এখানে সাপোজ 10°C তাপমাত্রায় শব্দের বেগ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 10°C তাপমাত্রায় শব্দের বেগ সাপোজ দেওয়া আছে হচ্ছে 335 ধরে নিলাম, আমি জানি না 335 মিটার পার সেকেন্ড হলে 25 ডিগ্রি না, মনে করো 30°C তাপমাত্রায় শব্দের বেগ বের করতে বলো। আচ্ছা 25ই করি, না 30 করি, কারণ 25 এর সাথে এটা মিলবে না। কেন মিলবে না, আমি যদি 10°C তাপমাত্রায় অ্যাকুরেট শব্দের বেগ দিতে পারতাম তাইলে মিলে যেত। আমি তো 335 অনুমান করে দিছি, তাহলে ধরো 30°C তাপমাত্রায় শব্দের বেগ কত, তাহলে T1 ঠিক আছে, T2 কি হবে, T2 এখানে 25 এর জায়গায় যোগ হবে হচ্ছে 30, তাহলে 25 এর জায়গায় যদি 30 যোগ হয়, তাহলে দেখো তো 25 এর জায়গায় 30 যোগ হলে কত হবে, 273 এর সাথে 30 যোগ হলে 303 কেলভিন, 303 কেলভিন। V1 দেওয়া আছে হচ্ছে 335 মিটার পার সেকেন্ড। V2 ইকুয়াল টু বের করতে বলতেছে, যে V2 ইকুয়াল টু হোয়াট, ভালো কথা, তাহলে V2 এর মান বের করব। তাহলে আবার সূত্র কি, V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1। ওকে, অনেকে কি করবা, V1 বাই V2 ইকুয়াল টু রুট ওভার T1 বাই T2 বের করবা। এখন এইভাবে যদি V2 কে তুমি নিচে রাখো, তাহলে দেখো ক্রস গুণনের ক্ষেত্রে একটু ব্যস্তকরণ করতে হয়, নাহলে প্রবলেম হয়। এই জন্য আমি V2 কে যদি উপরে রেখে সূত্রটা লিখি, তাহলে সরাসরি ক্রস গুণন করে দেওয়া যায়, একটু এক লাইন সুবিধা পাওয়া যায়, এই আর কিছুই না। তাইলে V2 ইকুয়াল টু root over T2 divided by T1 into V1 equal to root over T2 কত 303 divided by 273 into 335 মিটার পার সেকেন্ড। দেখা যাক অ্যানসার কত আসে। তাহলে ফার্স্টে কি করব, রুট দিব, তারপরে কত 303 ভাগ হচ্ছে 273, ঠিক আছে, ইনটু হচ্ছে 335 335 ইকুয়াল টু দেখো 352.92 352.92 মিটার পার সেকেন্ড চলে আসছে শব্দের বেগ। তাহলে এইভাবেও বের করতে পারবা। সো নেসেসারি না যে 0 ডিগ্রিতে দেওয়া থাকতে হবে, যে কোনো একটাই দেওয়া থাকলে তুমি ওইটার সাথে কম্পেয়ার করে শব্দের বেগ বের করে ফেলতে পারবা। আশা করি বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে, যদি শব্দের বেগ দেওয়া থাকে, মনে করো V1 V2 দেওয়া আছে, V2 বের করতে না বলে T2 বের করতে বলতে পারে, সেই ক্ষেত্রে ঘটনা কি হবে, এই যে এটা একটু মুছে, আবার এটা একটু মুছে দেই, এইবার এটাও মুছে দেই। দেখো ঘটনা কি, প্রশ্নটা এইভাবে দেখো, 0°C তাপমাত্রায় শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড, এটা মোটামুটি চেঞ্জ হবে না, এটা ম্যাক্সিমাম সময় সেম থাকবে। হলে মানে 330 মিটার পার সেকেন্ড দিছে। এখন শব্দের বেগ 347.66 মিটার পার সেকেন্ড হলে ওই দিনের তাপমাত্রা কত ছিল, ওই দিনের তাপমাত্রা
কত ছিল। ফাইন, সূত্র তো তুমি এটাই জানো, v2 ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু রুট ওভার t2 ডিভাইডেড বাই t1। t2 এবং t1 এর উপর আলাদা আলাদা রোট দিতে পারো, কোনো সমস্যা নাই, একই রোটের ভিতরে লিখতে হবে কথাটা এমন না। এইবার আসো তো, তোমাকে t1 ইকুয়াল টু 273 কেলভিন দেওয়া আছে, আমি সরাসরি লিখে দিলাম। v1 ইকুয়াল টু 330 দেওয়া আছে মিটার পার সেকেন্ড। v2 দেওয়া আছে ইকুয়াল টু হচ্ছে 347.66 মিটার পার সেকেন্ড। তোমাকে বের করতে বলছে t2 ইকুয়াল টু হোয়াট। তাহলে t2 এর মান বের করার জন্য দেখো তো t2 রোডের ভিতর আছে না, তাহলে প্রথমে উভয় পক্ষ বর্গ করে রোডটা উঠাই দাও। তাহলে লিখতে পারো v2 স্কয়ার ডিভাইডেড বাই v1 স্কয়ার ইকুয়াল টু t2 ডিভাইডেড বাই t1। এতবার ক্রস গুণ করো, t2 ইনটু v1 স্কয়ার ইকুয়াল টু v2 স্কয়ার ইনটু v2 স্কয়ার ইনটু t1, ক্রস গুণ করে দিলাম। এবার v1 স্কয়ার ওই সাইডে যা ভাগ হয়ে যাবে, তাহলে v2 স্কয়ার ইনটু t1 ডিভাইডেড বাই v1 স্কয়ার ইকুয়াল টু, মানটা একটু বসাই দাও তো, আমি পাশে বসাই, নিচে জায়গা হবে না। v2 এর মান কত পাইছো, 347.66, এর উপরে দিবা স্কয়ার ইনটু t1 হচ্ছে 273 ডিভাইডেড বাই v1 হচ্ছে 330, এর উপরে দিবা স্কয়ার। এবার এটাকে ক্যালকুলেশন করলে তুমি যে ডিগ্রিটা পাবা এটা কিন্তু কেলভিন স্কেলে পাবা, কথাটা ভুলা যায় না। তাহলে 3.47.66 স্কয়ার এর সাথে গুণ হবে হচ্ছে 273, সরি আরে তুলতে ভুল করে ফেলছি, সরি। 347.66 স্কয়ার ইন্টু 273 ভাগ 330 স্কয়ার ইকুয়াল টু 303.001, 303.001। এটা কিন্তু কেলভিন, দেখা যায়। এটা কি স্কেলে পাইতেছে আমি মানটা, এই মানটা কিন্তু পাচ্ছে কেলভিন স্কেল। এখন তুমি যদি সেলসিয়াস বানাইতে চাও তাহলে 303.001, তো 001 ওই পরেরটা বাদ দাও, এখান থেকে 273 যদি বিয়োগ করো তাহলে পাবা ডিগ্রি সেলসিয়াস, অ্যাকচুয়ালি পেয়ে যাবা 30 ডিগ্রি সেলসিয়াস। একটু আগে দেখো তো 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 347.66 পাইছিলাম কিনা। আচ্ছা, তোমাদের তো 10 ডিগ্রির সাথে কম্পেয়ার করে করাইছে, কথা বোঝানো গেল। তাইলে বেগ দেওয়া থাকলে তুমি টেম্পারেচার বের করতে পারবা, আর টেম্পারেচার দেওয়া থাকলে তুমি বাতাসে শব্দের বেগ বের করতে পারবা। ক্লিয়ার? এই হচ্ছে তোমার প্রতিধ্বনির কনসেপ্ট। এইবার আসো, সর্বনিম্ন কত দূরত্ব থেকে প্রতিধ্বনি শুনতে পারবা, কিভাবে প্রতিধ্বনি শুনতে পারবা, এই রিলেটেড ম্যাথে আমি আস্তে আস্তে প্রবেশ করি। আচ্ছা, বোর্ডের ম্যাথ করানোর আগে আমি আরেকটা ম্যাথ করি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ তো তুমি বের করলা 347, এটা মোটামুটি মুখস্থ হয়ে যায়, ঠিক আছে, কারণ এটা বেশি থাকে। এই হচ্ছে প্রতিধ্বনির সূত্র। তোমাকে বলল যে বাতাসের তাপমাত্রা, বায়ুর তাপ ছিল হচ্ছে, বায়ুর তাপ সমান সমান 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি প্রতিধ্বনি শুনতে পারছো, টি ইকুয়াল টু দেওয়া ছিল 0.27 সেকেন্ড পরে তুমি প্রতিধ্বনি শুনতে পারছো। তাহলে তুমি কত দূরে দাঁড়াইছিলা, এই বি হচ্ছে একটা দেয়াল, এই বি দেয়াল থেকে এ অবস্থানে দাঁড়িয়ে তুমি শব্দ করছো, এ অবস্থানটা কত দূরে এটা তুমি জানো না, কিন্তু তুমি প্রতিধ্বনি শুনতে পারছো 0.27 সেকেন্ড পরে। তোমাকে বের করতে হবে মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে দেখো মজার ম্যাথ, সূত্র কি, 2d ইকুয়াল টু ভিটি। খুবই ছোট ম্যাথ, জাস্ট খালি টেম্পারেচারের উপর নির্ভর করে বেগটা বের করা, এই জন্য বেগ নিয়ে এতগুলা কথা বলে ফেললাম। তাহলে দেখো তো, d ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে টেম্পারেচার, আচ্ছা এই টি কিন্তু টেম্পারেচার না, ছোট হাতের টি, স্মল লেটারের টি কিন্তু টাইম। তাহলে টি ইকুয়াল টু তোমাকে দেওয়া আছে 0.27 সেকেন্ড দেওয়া আছে। তারপরে ভি ইকুয়াল টু, ওই যে 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য পুরা ম্যাথ করতে হবে, কইরা বেগ বের করতে হবে 347.66 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমি একটু মুখস্থ লিখে দিলাম এই ম্যাথটার জন্য, এরপরের ম্যাথে আবার করে দেখাবো।
যদি তাই হয় তাহলে এখানে মান বসাই দাও 347.66 ইন্টু 0.27 ডিভাইডেড বাই 2। দেখো কত দূরত্ব থেকে শব্দ করছিলা তুমি। তাহলে 347 ইন্টু 0.27 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 46.9 46.9 মিটার দূর থেকে তুমি শব্দ করছিলা। কথা কি বোঝানো গেল? এইবার চলো আমরা গুছানো কিছু ম্যাথ করি, স্টেপ বাই স্টেপ কিছু ম্যাথের ভিতরে ঢুকি যে কি কিভাবে প্রতিধ্বনি শুনতে পারবো। দেখো আস্তে আস্তে আমরা প্রতিধ্বনির ম্যাথে যাব। প্রথম ম্যাথটা একটু খেয়াল করো। এক ব্যক্তি 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ওই স্থানে বায়ুর তাপমাত্রা দেওয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। যে শব্দ উৎপন্ন করছে ওই উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা, অথবা ল্যামডা ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু, এই এফ এর মান হচ্ছে 120 হার্জ, কিন্তু এই ভি ইকুয়াল টু হোয়াট? এই ভি এর মান যদি বের করতে পারো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে যাবে। এখন ভি এর মান কিভাবে বের করব? ওই স্থানে, যে স্থানে শব্দটা সৃষ্টি করছে ওই স্থানে বায়ুর তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। এই 32 ডিগ্রি সেলসিয়াসকে কাজে লাগিয়ে তোমার ভি বের করে আনতে হবে। তাহলে তুমি কি সূত্র জানো? ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ইকুয়াল টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি ওয়ান। এখানে টি ওয়ান হচ্ছে 273 কেলভিন, ভি ওয়ান হচ্ছে 30 ডিগ্রি 330 মিটার পার সেকেন্ড। 273 মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস আমি ধরে নিছি। 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত? 330। বলছি এটা দেওয়া নাও থাকতে পারে, এখানে দেওয়া নাই, তারপরেও কাজ করতে হবে। তাহলে এই যে টি, এই টি এর মান দেয়া আছে 32 ডিগ্রি সেলসিয়াস। 32 ডিগ্রি সেলসিয়াসকে কি লেখা যাবে? 273 যোগ হচ্ছে 32। তাহলে কত হয়? 273 এর সাথে 30 যোগ করলে 303, এর সাথে আরো 2 যোগ করলে 305 কেলভিন তাপমাত্রা দেওয়া আছে। বেগ ভি ইকুয়াল টু হোয়াট? তাহলে ক্যালকুলেশন করে ফেলো। ভি ইকুয়াল টু রুট ওভার টি ডিভাইডেড বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান। আমি এখানে ভি ওয়ান ভি টু ধরি নাই, আমি শুধু ভি এবং টি ধরছি। কেন ভি এবং টি ধরছি? এই সূত্রের মধ্যে আমি শুধু ভি লিখে ফেলছি। এই সূত্রতে যদি আমি ভি টু ইকুয়াল টু এফ ল্যামডা লিখতাম তাহলে কোনো সমস্যা হইতো না, তাহলে তুমি ভি টু ধরতে পারতাম। ওকে ফাইন। তাহলে রুট ওভার টি এর মান হচ্ছে 305 ডিভাইডেড বাই টি ওয়ান হচ্ছে 273 ইন্টু ভি ওয়ান হচ্ছে 330। এই টার্মটা মুখস্থ হয়ে যাবে এই চ্যাপ্টারের ম্যাথ করতে করতে, এবং তুমি বিরক্ত হয়ে যাবে সেম কাজ করতে করতে। তাহলে দেখো কি হবে? রুট 305 কে ভাগ করব হচ্ছে 273 দ্বারা। যে ভাগফল পাবো এই ভাগফলের সাথে গুণ করতে হবে 330 ইকুয়াল টু 348.8, 348.8 মিটার পার সেকেন্ড। এই ভিটা এখানে বসাবো 348.8 বসাইলে আমি যেটা পাবো সেটাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটা তো আমার অ্যান্সারই আছে। তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 120 ইকুয়াল টু 2.9 মিটার। 2.906 মিটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই হচ্ছে অ্যান্সার। শেষ। বুঝতে পারছো কথা? আস্তে আস্তে একটু ডিপের দিকে যাব। চলো আরো কিছু ম্যাথ করব। কোশ্চেন, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 18.5 মিটার গভীর একটি কুয়ার সামনে শব্দ করা হলো। এই হচ্ছে একটা কুয়া। এই কুয়ার গভীরতা হচ্ছে 18.5 মিটার। ধরো কুয়া এই পর্যন্ত পানি আছে, এইখান থেকে এইটুকু 18.5 মিটার। এখন প্রতিধ্বনি শুনতে পারবে কিনা? প্রতিধ্বনি শোনার জন্য সময় কত হতে হবে? 0.1 সেকেন্ড মিনিমাম। তো আমি টাইম বের করে দেখতে চাই। এখন টাইম বের করার জন্য আমি প্রতিধ্বনি সূত্র কি জানি? প্রতিধ্বনি সূত্র জানি 2d ইকুয়াল টু ভিটি, অথবা t ইকুয়াল টু কত? t ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই v ইকুয়াল টু 2 ইনটু d এর মান 18.5 মিটার গভীর ডিভাইডেড বাই, এই যে দেখো এই v, এই ভিটা বারবার তোমাকে ঝামেলা করবে।
এই ভিটা কিভাবে, ওই যে 17°C তাপমাত্রায়। তাহলে তুমি করো V2/V1, V2 ডিভাইডেড বাই V1 ইকুয়াল টু রুট ওভার T2 ডিভাইডেড বাই T1, অথবা V2 ইকুয়াল টু রুট ওভার T2, 273 এর সাথে 17 যোগ করো, 273 এর সাথে 17 যোগ করলে কত হবে, 290। তাহলে দেখো 290 ডিভাইডেড বাই 273 ইনটু V1 হচ্ছে কত, 330। পাশে কি লিখতে হবে, T2 ইকুয়াল টু কত, T1 ইকুয়াল টু কত, এগুলো একটু লিখে নিবা। তাহলে V2 ইকুয়াল টু কত দেখো, রুট ওভার 290 কে ভাগ করব 273 দ্বারা, ভাগফলের সাথে গুণ করব 330 ইকুয়াল টু 340.11 মিটার পার সেকেন্ড, 340.11 মিটার পার সেকেন্ড। এটা এখানে বসাও তো, 340.11 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো টাইম কত আসে, দেখো টাইম কত আসে, 2 ইন্টু 18.5 কে ভাগ করতে হবে 340.11 দ্বারা, ইকুয়াল টু 0.108 সেকেন্ড। তাহলে কি আমরা জানি প্রতিধ্বনি শোনার জন্য মিনিমাম 0.1 সেকেন্ড সময় লাগবে, আমাদের এখানে 0.1 সেকেন্ডের থেকে একটু বেশি আছে, অতএব প্রতিধ্বনি শুনতে পারবে, প্রতিধ্বনি শুনতে পাবে। কিন্তু এখানেই তো কথা শেষ না, কুয়ার গভীরতা নিয়ে অনেক ম্যাথ আছে। তাহলে চলো একটু ডিপ ম্যাথে ঢোকা যাক। দেখো একটা সিচুয়েশন দেখা যাক, কূপের গভীরতার ম্যাথ কি কি ধরনের ঘটনা ঘটতে পারে। মনে করো এটি 100 মিটার গভীর একটা কূপ, ভালো কথা। এই 100 মিটার গভীর কূপটাতে পানি আছে, যতটুকু উচ্চতায় পানি আছে এই উচ্চতাটা ধরে নাও 20 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে, তাহলে উপরের উচ্চতাটুকু কি ফাঁকা, উপর উচ্চতার ফাঁকা। এখন এই কূপের যে মুখটা, এই মুখ থেকে যদি কেউ শব্দ করে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পায়, সে প্রতিধ্বনি শুনতে পায়। মনে করো যে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়, ধরে নাও যে 0.4 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তাহলে কূপের মুখে শব্দ করলে 0.44 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। বাস এইটুকুই, আর কিছু নাই। এখান থেকে শব্দ করলে শব্দটা এখানে আসবে, আসার পরে শব্দটা আবার যে উৎস থেকে আসছে ওইখানে ফিরে যাবে, তাতে সময় লাগবে 0.44 সেকেন্ড, প্রতিধ্বনি শুনতে পায়। এটাই হচ্ছে উদ্দীপক। এখন তোমাকে যদি গ নাম্বারে প্রশ্ন করা হয় ওই দিন বাতাসের তাপমাত্রা কত ছিল, ওই দিন বাতাসের তাপমাত্রা কত ছিল, এটা একটা কোশ্চেন। আর ঘ নাম্বারের কোশ্চেনটাতে এরকম থাকে যে এই কূপটিতে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পানি ভর্তি করলেও আমি প্রতিধ্বনি শুনতে পারবো। কারণ কি, দেখো পানির লেয়ারটা যেহেতু নিচে আছে, আমি প্রতিধ্বনি শুনছি 0.44 সেকেন্ড পরে। তো পানি যদি আমি আরেকটু উপরে আস্তে আস্তে পানি ভরতে থাকি তাইলেও তো আমি প্রতিধ্বনি শুনতে পারবো। তাহলে সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পানি দেওয়া যাবে, এটাকে যদি কোশ্চেনটা এইভাবে বলে যে সর্বোচ্চ কত কেজি, সর্বোচ্চ কত কেজি পানি দেওয়া হলেও, সর্বোচ্চ কত কেজি পর্যন্ত পানি দেওয়া হলেও প্রতিধ্বনি শোনা যাবে, প্রতিধ্বনি শোনা যাবে। এখন এইখানে একটা বিষয় আছে, যখন আমি পানির কেজি চাবো তখন আমার আয়তনটা একটা বড় ফ্যাক্ট, কারণ কেজি হচ্ছে ভর, আয়তন ছাড়া কেজি বের করা যায় না। সেই ক্ষেত্রে এই কূপের ব্যাসার্ধ দেওয়া থাকতে হবে, কূপের ব্যাসার্ধ
রাউন্ড ফিগার দেই, সমান সমান 2 মিটার। এই হচ্ছে তোমার উদ্দীপক। চমৎকার একটা কোশ্চেন, তুমি ভালো করে মনোযোগ দিয়ে এটা বুঝো, তাহলে কুপ রিলেটেড যে কোনো ম্যাথ আশা করি তুমি পারবা। ওকে, ফার্স্টে গ নাম্বার কোশ্চেনটা অ্যানসার করা যাক। দেখো উদ্দীপকের পরে গ নাম্বার কোশ্চেনটা অ্যানসার করা যাক। গ নাম্বার কোশ্চেনে তোমার ওই দিন বাতাসের টেম্পারেচার বের করতে বলছে। এখন টেম্পারেচার বের করতে বলছে যেহেতু, তাইলে তোমার ফার্স্টে বের করতে হবে বেগ ভি। আমি একটু সাইড নোট করে রাখি, দেখো তো v2 ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু রুট ওভার t2 ডিভাইডেড বাই t1। এই t2 ইকুয়াল টু হোয়াট, এইটাই তো তোমার কোশ্চেন। তাহলে t2 বের করার জন্য তোমার v2 বের করতে হবে, কারণ v1 t1 তোমাকে দেওয়া না থাকলেও মুখস্থ। 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ফার্স্টে v2 বের করতে হবে। এখন v2 বের করব কোথা থেকে? v2 বের করব, প্রতিধ্বনি আমি শুনতে পারছি না, প্রতিধ্বনি আমি শুনতে পারছি 2d ইকুয়াল টু vt। তাহলে দেখো তো এখানে d ইকুয়াল টু কত হবে? সম্পূর্ণ কূপ যদি 100 মিটার হয়, এর মধ্যে 20 মিটার যদি পানি দ্বারা পূর্ণ থাকে, তাহলে উপরে কত অংশ ফাঁকা আছে বলো? উপরে 80 মিটার পর্যন্ত ফাঁকা আছে। এই 80 মিটারের মধ্যে আমার প্রতিধ্বনিটা হয়েছে, তাহলে d ইকুয়াল টু কত? 80 মিটার। আচ্ছা, প্রতিধ্বনি সময় t ইকুয়াল টু দেওয়া আছে 0.44 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এইখান থেকে কি আমি বেগ, ওই দিন বাতাসের শব্দের বেগ v বের করতে পারি? শব্দের বেগ যদি বের করতে পারি, তাহলে কি টেম্পারেচার বের করা যাবে না? তাহলে চলো শব্দের বেগ আমি লিখতে পারি v ইকুয়াল টু 2d ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 ইনটু 80 ডিভাইডেড বাই 0.44 সেকেন্ড ইকুয়াল টু, দেখি কত আসে। আমরা তো একটু বানাই দিছি, যদিও এই ধরনের একটা ম্যাথ আমি দেখছিলাম। 2 ইনটু 80 ভাগ হচ্ছে 0.44 ইকুয়াল টু 363.63, 363.636, তার মানে 64 নিয়ে নিলাম মিটার পার সেকেন্ড। যখনই বেগ আসবে এককটা দিয়ে দিবা মিটার পার সেকেন্ড। তাহলে ওই দিনে শব্দের বেগ আমি জানি, ওই দিন শব্দের বেগ যেহেতু জানি, তাহলে ওই দিনের টেম্পারেচার বের করতে হবে। তাহলে এই যে লিখবা আবার v ডিভাইডেড বাই v1 ইকুয়াল টু রুট ওভার t ডিভাইডেড বাই t1। তাহলে t1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 273 কেলভিন। t2 তে আমি বের করব v1 ইকুয়াল টু 330 মিটার পার সেকেন্ড, কারণ 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ 330, মনে রাখতে হবে এটা। v এর মান আমি মাত্র বের করে আসলাম 363, 363.64 মিটার পার সেকেন্ড। t ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তো বর্গ করে দাও, বর্গ করে একবারে ক্রস গুণ করে দাও। তাহলে v1 স্কয়ার ইনটু t ইকুয়াল টু v স্কয়ার ইনটু t1, এত বা t ইকুয়াল টু v স্কয়ার ইনটু t1 ডিভাইডেড বাই v1 স্কয়ার ইকুয়াল টু মান বসাও। v হচ্ছে 363.64, এর উপরে দিবা বর্গ, ইনটু t1 হচ্ছে 273 ডিভাইডেড বাই 330, এর উপর দিবা স্কয়ার ইকুয়াল টু কত? কত নিচ পর্যন্ত দেখা যায়? দেখা যাবে, দেখা যাবে। তাহলে চলো একটু ক্যালকুলেটর চাপি। 363.64 এর উপরে দিবা স্কয়ার, এর সাথে আবার গুণ করবা হচ্ছে 273, 273, একে আবার ভাগ করবা হচ্ছে 330 এর উপর স্কয়ার দ্বারা ইকুয়াল টু 331.4। তাহলে এখানে আসবে 331.4, এটা কিন্তু আসবে কেলভিনে। ইকুয়াল টু 331.4 থেকে যদি আমি 273 বাদ দিয়ে দেই, তাহলে আসবে 58.59 কেলভিন। 58.59 কেলভিন। তাহলে ওই দিন বাতাসের তাপমাত্রা ছিল 58.59 কেলভিন ডিগ্রি সেলসিয়াস। 58.59 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমি বিয়োগ করে ফেলছি, তাহলে এটা হবে ডিগ্রি সেলসিয়াস। কথা হচ্ছে এই বেগটা সম্ভবত আমি বেশি দিছি, সময়টা সম্ভবত আমি বেশি দিছি। 0.44 সেকেন্ড না দিয়ে আরেকটু কম দিলে হয়তো এখানে তাপমাত্রাটা আরেকটু কম আসতো। ওকে ফাইন, এই হচ্ছে শব্দের বেগ। ওই দিন বাতাসের টেম্পারেচার বের করা যাবে, শুধুমাত্র প্রতিধ্বনির সময় থেকে তুমি বাতাসের টেম্পারেচার বের করে ফেলতে পারবা। ফাইন, এবার হচ্ছে গ নাম্বার, সর্বোচ্চ কত কেজি পানি দেয়া হলে প্রতিধ্বনি শোনা যাবে?
সো এইখান থেকে আমি একটা বিষয় পাইছি, যে বিষয়টা আমি রেখে দিতে চাই, সেটা হচ্ছে ওই দিন টেম্পারেচার, ওই টেম্পারেচারে শব্দের বেগ ভি ইকুয়াল টু কত পাইছি, 363.64 মিটার পার সেকেন্ড। এই যে যে বেগটা পাচ্ছি, এই বেগটা আমি পরের দিনের জন্য ব্যবহার করব। পরের দিন বলতে পরের ম্যাথ। সো এটা আমি মুছে দিলাম। টানা ম্যাথ হয়ে যাচ্ছে, তাই না? বোরিং লাগতেছে। ওকে, দেখো অ্যাকচুয়ালি অনলাইনে আমি তো হচ্ছে ক্লাস নেই, পরে আবার ক্লাস হচ্ছে আপলোড দেই। সাধারণত আমি ওইরকম এডিট করি না, জাস্ট অনেক সময় দেখা গেছে জোড়া লাগাই দেই শুধু, মানে ওয়ান শটে নেওয়ার চেষ্টা করি। কিন্তু অফলাইনে দেখা গেছে স্টুডেন্ট সামনে থাকলে মাঝে কথা হয়, মাঝে পড়ানো হয়, একটু মানে অ্যাটেনশনটা থাকে। কিন্তু এরকম টানা একটার পর একটা ম্যাথ করতে থাকলে, তাও আবার ফিজিক্সের ম্যাথ, অনেক সময় একটু বোরিং লাগে। ওকে, মনোযোগ দাও। সর্বোচ্চ কত কেজি পানি দেওয়া হলে, সর্বোচ্চ কত কেজি আমি একটু দেখাইতে চাই। এখন মনে করো যে তুমি এই যে এরকম পানি দিতেছো, পানি দিয়ে দিয়ে পরিপূর্ণ করতেছো, তারপরেও প্রতিধ্বনি পাইতেছো। এই টাইমটা কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। এক সময় এই টাইমটা যখন 0.1 সেকেন্ড আসবে, এরপরে তো আর তুমি প্রতিধ্বনি শুনবা না। এরপরে আর প্রতিধ্বনি শুনবা না। তাইলে সর্বোচ্চ কতটুকু পর্যন্ত পানি পূর্ণ করব, এটা বের করার জন্য আমার সর্বনিম্ন প্রতিধ্বনি শোনার জায়গাটা লাগবে। তাইলে দেখো তো, এই যে এই ম্যাথটা করার জন্য 2d ইকুয়াল টু ভিটি, এখানে টি ইকুয়াল টু আমি ধরবো 0.1 সেকেন্ড, কারণ সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন দূরত্ব বের করতে পারবো। সময় সর্বনিম্ন দিলে দূরত্ব সর্বনিম্ন হবে। এবং ওই দিন শব্দের বেগ কিন্তু 363.64 মিটার পার সেকেন্ড। ওকে, এখান থেকে আমি ডি এর মান বের করি। ডি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 363.64 ইন্টু টি এর মান কত, 0.1 সেকেন্ড, ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু তাহলে দেখো 363.64 ইন্টু 0.1 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 18.182 মিটার। তার মানে এই উপরে যদি 18.182 মিটার ফাঁকা থাকে, তাইলেই আমি প্রতিধ্বনি শুনতে পারবো। তার মানে কি নিচের বাকি সম্পূর্ণ অংশ আমি পানি দ্বারা পূর্ণ করে দেই। তাহলে নিচে কতটুকু বাকি থাকে দেখো তো, 100 মিটার সম্পূর্ণ কূপের গভীরতা। এইখান থেকে আমি বাদ দিব যেটা পাইছি, তাহলে 81.818। এই যে নিচের যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে 81.818। তার মানে আমি 81.8 মিটার পানি দ্বারা পূর্ণ করে দিলেও প্রতিধ্বনি শুনতে পারবো। এত দূর পর্যন্ত যদি পানি দেই, তাহলে আমি প্রতিধ্বনি শুনতে পারবো। এর থেকে বেশি যদি পানি দেই, তাহলে আর আমি প্রতিধ্বনি শুনতে পারবো না। তাইলে আসো, সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পানি দিলে প্রতিধ্বনি শুনতে পারবো, যদি এইটা প্রশ্নতে অ্যান্সার হিসেবে চাইতো, তাইলে এই যে 81.818 এইটাই অ্যান্সার হয়ে যাইতো। এবং ম্যাক্সিমাম কেসে আমি খেয়াল করছি এটাই অ্যান্সার হিসেবে চাই। আমি তার থেকে এক স্টেপ সামনের দিকে আগাই দিছি, সেটা হচ্ছে কত কেজি পানি। এবার আসো, পানির ওজন বের করার জন্য পানির আয়তন বের করতে হবে। এবার উচ্চতা দেয়া আছে, তাহলে পানির উচ্চতা কত? পানির উচ্চতা হচ্ছে 100 থেকে, পানির উচ্চতা 100 থেকে 18.182 মিটার বাদ দিব, ইকুয়াল টু কত পাবো, 81.818 মিটার। এটাই পানির উচ্চতা। আর কূপের ব্যাসার্ধ সরাসরি দেওয়া আছে না, কূপের ব্যাসার্ধ আর ইকুয়াল টু দেওয়া আছে 2 মিটার। অতএব পানির আয়তন বের করে ফেলো, একটু উপরে লিখি। অতএব পানির আয়তন। এখন একটা কূপ কি আকৃতির হয়? কূপ সিলিন্ডার আকৃতির হয়, এটা জানো না? একটা কূপ কিন্তু সিলিন্ডার আকৃতির হয়, সিলিন্ডার বা পাইপ। সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এটাই সিলিন্ডারের আয়তন, ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটাই সিলিন্ডারের আয়তন। এখন আমি পানির আয়তন, কূপ পানির তো নিজস্ব কোনো আয়তন থাকে না, পাত্রের আয়তনই পানির আয়তন। তাহলে আমি পাত্রের আয়তন বের করতেছি, 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 2, এর উপরে স্কয়ার ইন্টু
পানি আছে কতটুকু উচ্চতা পর্যন্ত? 81.818 মিটার উচ্চতা পর্যন্ত পানি আছে। সো একটু ক্যালকুলেশন করতে চাই। 3.1416 ইন্টু 3.1416 ইন্টু 2 কে স্কয়ার করলে হবে 4 ইন্টু 81.818 ইকুয়াল টু 1028.15 1028.15 ঘন মিটার। আয়তনের একক ঘন মিটার। দেখো পানির আয়তন পাইছি, এখন ওজন পাই না। আয়তন থেকে এখনো আমি পানির ওজন বের করতে পারি না। এখন আয়তন থেকে ওজন বের করার পদ্ধতি আছে দুইটা। প্রথমে আমি সংক্ষিপ্তটা দেখাই। সংক্ষিপ্ত পদ্ধতিটা তোমাদের 5th চ্যাপ্টার আছে না, এই 5th চ্যাপ্টারটাতে এইটা নিয়ে আলোচনা করছে, সেটা ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। তো রো অফ ডব্লিউ এটা মুখস্থ থাকবে। পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এটা পানির ঘনত্ব। আয়তন পাইছি, ভর আমি পেয়ে যাব, তাহলে এম ইকুয়াল টু রো ভি ইকুয়াল টু রো কত 1000 ইন্টু ভি কত 1028.15। এটাই হচ্ছে পানির ভর, কেজিতে পেয়ে যাচ্ছে। দাঁড়াও, তোমরা যারা 2026 এর পরীক্ষার্থী তাদের পঞ্চম চ্যাপ্টার নাই, তাদের জন্য মেডিসিন আছে, দিতেছি। এই মেডিসিন ক্লাস 7 এই খাওয়ানো হয়েছে তোমাদের। তাহলে 1000 ইন্টু 1028.15, তাহলে 1028। ও আচ্ছা, এটা ক্যালকুলেটর কি করতেছে, একটা দুইটা তিনটা ঘর পরে দশমিক চলে যাবে। 102815, আর একটা ঘর নাই, তাহলে ওই ঘরের পরিবর্তে কি দিব, একটা শূন্য দিব, কেজি। এই যে এত কেজি পানি তুমি ওই কূপের মধ্যে আরো দিতে পারবা। অ্যান্সার শেষ। কি পরে শুধু একটু স্টেপ, তুমি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত পানি দিতে পারবা ওইটা বের করব। বের করার পরে আমি ওই যে পঞ্চম চ্যাপ্টারের সূত্র দিয়ে পানির ওজন বের করে ফেলবো। সূত্রটা কি? রো ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। এই সূত্র নিয়ে আমি এখন কথা বলবো না, এই সূত্র পঞ্চম চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ সূত্র, কথা বলবো না। সূত্র যারা জানো এটা দিয়ে করবা, কোনো প্রবলেম নাই। সূত্র যারা না জানো, চলো তাদেরকে একটা মেডিসিন দেই। মন খারাপ করো না, সবার জন্য মেডিসিন আছে। সেটা হচ্ছে সপ্তম শ্রেণীতে তোমরা পড়ছ যে 1 ঘন মিটার সমান 1000 লিটার। 1 ঘন মিটার সমান 1000 লিটার। এখন তুমি জানো, তাহলে এই যে 1028.15 ঘন মিটার কত হবে? 1028.15 ঘন মিটার সমান 1000 গুণন 1028.15 লিটার। তাইলে দেখো তুমি ঘন মিটার থেকে লিটারে আসলা, এইবার লিটার থেকে ভরে যাও। 1 লিটার পানির ওজন, পানির ভর আর কি, 1 লিটার পানির ভর সমান 1 কেজি। 1 লিটার পানির ভর 1 কেজি। অতএব এই যে এটা যেটা আছে 1000 ইন্টু 1028.15 লিটার পানির ভর সমান 1 ইন্টু এই যেটা দেখো তো একটু আগে এটাই গুণ করে দেখাইছিলাম কিনা 1028 এত অ্যান্সার। অথবা তুমি সরাসরি বলতে পারো 1 ঘন মিটার সমান 1000 কেজি। 1 ঘন মিটার সমান 1000 কেজি। অতএব 1028 ঘন মিটার সমান 1000 গুণন 1028 কেজি। যে যেভাবে কইরা খুশি। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিয়ে ভালো করে করে ফেলো, আশা করি তোমার উপকার হবে। দেখো এবার কুয়ার গভীরতা টাইপেরই আরেকটা ম্যাথ, পুকুরের গভীরতা, যেটা প্রতিধ্বনি রিলেটেড। সো এই ম্যাথটা করার জন্য আগেই বলতেছি, চাঁদপুরবাসী যারা আছো তারা একটু আওয়াজ দাও। এটা হচ্ছে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বিদ্যালয়ের একটা কোশ্চেন, ওদের টেস্টে কোশ্চেনটা আসছে। এই হচ্ছে একটা পুকুর, পুকুরের এ এবং বি হচ্ছে পুকুরের দুইটা প্রান্ত। এই যে এই প্রান্ততে একটা প্রতিফলক পৃষ্ঠ আছে, ওকে। এ এবং বি হচ্ছে দুইটা প্রান্ত, এবং পুকুরের গভীরতা হচ্ছে, সরি, এ এবং আর হচ্ছে পুকুরের দুইটা প্রান্ত, আর বি হচ্ছে গভীরতা। এস মাধ্যমে একজন দাঁড়ায় আছে, এস হতে এ প্রান্তের দূরত্ব 80 মিটার।
এস হতে আর প্রান্তের দূরত্ব হচ্ছে ডি মিটার, দেওয়া নাই, এবং পুকুরটির 10 মিটার উচ্চতা থেকে শব্দ করা হয়েছে। তার মানে কি, পুকুর তো একদম পার বরাবর পানি থাকে না, পানি একটু নিচে থাকে, তো 10 মিটার নিচে থেকে পানি আছে, এই পানির গভীরতা বের করতে বলছে। অ্যাকচুয়ালি তথ্য খুব সুন্দর, কিন্তু অ্যান্সার গুলো এমন আসে যেটা বাস্তবতার সাথে কোনো মিল নাই। ওকে, খেয়াল করো। প্রথম কোশ্চেন, এস এর কাছে কোনো ব্যক্তি আর প্রতিফলকে বাধা পাওয়া শব্দ 3 সেকেন্ড পর শুনতে পায়। তাহলে এস এর যে ব্যক্তিটা আছে, এ যদি শব্দ করে সেটা আর প্রতিফলকে বাধা পাবে, বাধা পেয়ে আবার এস এর কাছে ফিরে আসবে, ফিরে আসতে সময় লাগে টি ইকুয়াল টু 3 সেকেন্ড। তার মানে 3 সেকেন্ড পরে সে প্রতিধ্বনি শুনতে পায়। 3 সেকেন্ড পরে, সত্যি তার মানে কি অনেক বেশি দূরত্ব, 3 সেকেন্ড মানে অনেক বেশি দূরত্ব। 3 সেকেন্ড পর সে প্রতিধ্বনি শুনতে পায়। বায়ু এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 332 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ তারা দিয়ে দিছে, তোমাকে বেশি কিছু করতে হবে না, পানিতেও শব্দের বেগ দেওয়া আছে। এইবার তোমাকে একটা কোশ্চেনের উত্তর দেয়, যেটা লাস্ট ম্যাথে বলা উচিত ছিল। লাস্ট ম্যাথে যখন আমি কূপের গভীরতা নিয়ে কাজ করতেছিলাম, নিচে যখন গভীরতা ছিল 20 মিটার, আমি কিন্তু উপরের পৃষ্ঠকে প্রতিফলক হিসেবে ধরে নিছি। এই প্রতিধ্বনি কিন্তু দুইটা যাবে, এই যে বাতাসে পানির স্তরে বাধা পেয়ে শব্দটা ফেরত যাবে কেন, সে তো নিচ পর্যন্ত আসবে, এই যে কূপের একদম নিচ পর্যন্ত এসে বাধা পায়, উপরের দিকে আরেকটা শব্দ যাবে। কিন্তু কথা হচ্ছে, আগের মেথডে পানিতে শব্দের বেগ টেগ কিছু দেয়া ছিল না, পানির কোনো ইনফরমেশন দেয়া ছিল না, এই জন্য ওটাকে অ্যাভয়েড করা লাগছে। কিন্তু এখনকার ম্যাথে কিন্তু পানির ইনফরমেশন দেওয়া আছে। সো কূপের উপরিতল থেকে প্রতিধ্বনি শুনতে পারবা না একদম নিচ থেকে প্রতিধ্বনি শুনতে পারবা, এটা ডিপেন্ড করবে যদি কূপে যে পানি আছে এই পানির কোনো তথ্য দেয়া থাকে, তাহলে সেটাকে তোমার হিসাব করতে হবে। আমি দেখি ওই ধরনের ম্যাথ একটা করানো যায় কিনা। আগে এটা করো। সো মোটামুটি এটাই তথ্য। এস অবস্থানে একটা ব্যক্তি আছে, এস হতে আর এ শব্দ প্রতিফলিত হয়ে ফিরে আসতে সময় লাগে 30 সেকেন্ড। গ নাম্বারে বলছে এস ও আর এর মধ্যবর্তী দূরত্ব বের করো। সো গ নাম্বার ম্যাথ অ্যাকচুয়ালি কোনো ব্যাপারই না, প্রতিধ্বনি 2d ইকুয়াল টু ভিটি অথবা ডি ইকুয়াল টু ভিটি ডিভাইডেড বাই 2। এখন এস এবং আর কি বাতাস মাধ্যম না, উপরে তো বাতাস, পানি তো পুকুরের মধ্যে, তাহলে বাতাস মাধ্যমে শব্দের বেগ ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো, 332 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। প্রতিধ্বনি শুনে 3 সেকেন্ড পরে, অনেক পরে প্রতিধ্বনি শুনে, আর কিছু লাগবে 32 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু মিটার। সরাসরি বের হয়ে যাচ্ছে না, দেখো তো অনেক বেশি বের হবে দূরত্বটা, 332 332 ইন্টু 3 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 498 মিটার, 498 মিটার। মানে পুকুরটা পাশে অনেক বড়, এত বড় পুকুর বাস্তবে দেখে নেয় প্রায় অর্ধ কিলোমিটার, 2 মিটার কম হাফ কিলোমিটার। কিন্তু তথ্য এইভাবেই আসছে। মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুর। ওকে, গ নাম্বার দেখো বুঝছো কিনা, এরপর আমরা ঘ নাম্বারে যাব। পুকুরে পানির গভীরতা বের করতে বলছে। দেখো পরের ম্যাথটা, ঘ নাম্বার, এটা মুছে দিলাম। ঘ নাম্বার এটা খুবই সিম্পল জিনিস দিছে, কারণ ঘ নাম্বার একটু বড় দিছে, তো এই জন্য এখানে সিম্পল দিছে। দেখো এ ও বি অবস্থানের ব্যক্তি একই সাথে এস এ উৎপন্ন শব্দ শুনতে পেল। তার মানে এই যে এস অবস্থানে এই যে লাল একটা পুতুল, সে মনে করো শব্দ করতেছে, সে জোরে জোরে শব্দ করতেছে, তার উৎপন্ন শব্দ এ অবস্থানে যে আছে, সে তো 80 মিটার দূরে আছে, এ অবস্থানে থাকা ব্যক্তি যে সময় শুনতে পারবে, বি অবস্থানে যে ব্যক্তিটা আছে ও মনে করো পানির নিচে আছে, এই বি অবস্থানে থাকা ব্যক্তি একই সময় শুনতে পারবে। তার মানে এই জায়গায় এবং এই জায়গায় সময় টি সেম। তাইলে এই টিটাকে আমি বের করে নিব হচ্ছে এস থেকে এ পর্যন্ত দূরত্ব দেয়া আছে, এস থেকে এ মাধ্যম হচ্ছে বায়ু, এইখান থেকে আমি টি বের করে নিব। তোমার কাছে চাইছে পুকুরের গভীরতা, তার মানে এই যে উপরের গভীরতা 10 মিটার দেয়া আছে, এই নিচের গভীরতা এই লাল অংশটুকু দেয়া নেই, এটা বের করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এস হতে এতে যেতে সময়, এস হতে এতে যেতে সময়, এই সময়টা একটু বের করে নিয়ে আসো। তাহলে আচ্ছা, এখানে তো প্রতিধ্বনি হয় না, এস এ শব্দ উৎপন্ন করছে, এ জায়গা এ অবস্থানে যে আছে সে শব্দ শুনতে পারছে। তাইলে
সূত্র এস ইকুয়াল টু ভিটি এতবার টি ইকুয়াল টু কত এস বাই ভি। তো আমি যেহেতু সময় বলছি সরাসরি বলে দিই সময় টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ভি। বুঝছো তো কোথা থেকে আসছে? কারণ শব্দ সমবেগে যায়। এ অবস্থানে দাঁড়িয়ে কেউ একজন শব্দ করছে, সরি, এস অবস্থানে দাঁড়িয়ে কেউ একজন শব্দ করছে, শব্দটা সমবেগে এ অবস্থানে চলে আসছে। তাহলে এ অবস্থানে যে বৈশা আছে 80 মিটার দূরে, ও শব্দটা ওর এস হচ্ছে 80 মিটার, ওর বাতাসে আছে, তাহলে বেগ হচ্ছে 332 মিটার/সেকেন্ড। তাহলে ওর সময়টি ইকুয়াল টু হোয়াট বের করে নেই, তাহলে হচ্ছে 80 ডিভাইডেড বাই 332 ইকুয়াল টু সেকেন্ড। তাহলে 80 কে এটা দ্বারা ভাগ করো, 80 ভাগ হচ্ছে 332 ইকুয়াল টু 0.2409, 0.24, তো এক দিয়ে দেই, 09 আছে তো এত সেকেন্ড। তাহলে এসে বৈশা শব্দ করছে, এতে বৈশা 0.241 সেকেন্ড পর শব্দটা শুনতে পাইছে। ঠিক একই সময় পর বিতেও শব্দটা শুনতে পারছে। তাহলে বিতে শব্দটা যাওয়ার সময় দুইটা স্টেপ এ শব্দটা গেছে। প্রথম এস হতে 10 মিটার গেছে হচ্ছে বাতাস মাধ্যমে, পরবর্তীতে বাকি অংশ গেছে পানি মাধ্যমে। তো এই যে অবস্থানটা, এই অবস্থানটার আমি একটা নাম দিতে চাই, যেহেতু এখানে এ বি আর আছে, তাহলে এই অবস্থানটার নাম দেই হচ্ছে আমি, কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়? মনে করো সি নাই, সি নাম দিয়ে দিলাম, সি। তাহলে ফার্স্টে এস থেকে সিতে যেতে সময়, এস সি এ প্রয়োজনীয় সময়, এস থেকে সিতে যেতে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু এস বাই ভি। তাহলে এস হচ্ছে 10 ডিভাইডেড বাই ভি হচ্ছে 332 এত সেকেন্ড। কারণ কি সময় হচ্ছে, সূত্র কি এস ইকুয়াল টু ভিটি, শব্দ সব সময় সমবেগে যায়, তাহলে টি ইকুয়াল টু কত এস ডিভাইডেড বাই ভি। এই সূত্রটা মাথায় রাখলেই হবে। আমি বারবার ঐকিক নিয়ম করতেছি না বা ক্রস গুণ করতেছি না, কারণ টাইম বেশি লাগবে। এবার সি হতে বিতে যেতে সময় বা বিসি অংশে প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু, বিসি অংশের দূরত্ব, এই অংশ তো আমি জানি না, এটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে সরণ এক্স, কিন্তু বিসি অংশ পানিতে আছে না, পানিতে শব্দের বেগ কত 1450 সেকেন্ড। এই যে যে দুইটা সময় প্রশ্ন মতে, প্রশ্ন মতে এই দুইটা সময়, একটা সময় 10 ডিভাইডেড বাই 32, আরেকটা সময় x ডিভাইডেড বাই 1450, এই দুইটা সময়কে যদি তুমি যোগ করো তাহলে পাবা হচ্ছে 0.241 সেকেন্ড। কারণ কি একই সময় পাবে। এস এ উৎপন্ন শব্দ এ যখন শুনতে পারবে বি ঠিক তখনই শুনতে পারবে, তাহলে এই দুইটা সময়কে যোগ করলে টোটাল ওইটা পাবো। এবার এটাকে ক্যালকুলেশন করে দিলেই তো তুমি হচ্ছে এক্স এর মান পেয়ে যাও, কারণ এখানে অজানা রাশি আছে একটা এক্স। সো আমি একটু ক্যালকুলেশনটা সহজ করে ফেলি কিভাবে। এই যে 10 কে ভাগ করে দেই হচ্ছে 332 দ্বারা, পাবো হচ্ছে 0.03, এটা ওই সাইডে যা ভাগ হয়ে যাবে, তাহলে x ডিভাইডেড বাই 1450 ইকুয়াল টু 0.241। এখানে যেটা পাবো এটা ওই সাইডে যা মাইনাস হবে, মাইনাস হয় কত 0.0301। সো আমি কি করব 0.241 থেকে মাইনাস করে দিব অ্যান্সারটা, তাইলে পাবো হচ্ছে এত বা x ডিভাইডেড বাই 1450 ইকুয়াল টু 0.21087। এই যে 1450 ওই সাইডে যে গুণ হবে, তাহলে x ইকুয়াল টু অ্যান্সারের সাথে গুণ করে দিব, 1450 গুণ করে দিলে কত পাই 305 মিটার। তাহলে এই যে এই পুকুরের গভীরতা চাইছে না, তাহলে এই যে গভীরতাটা, এটা রেড পেনে লিখে দেয়, এই গভীরতা, গভীরতা হচ্ছে 305 মিটার। বাস্তবে এত গভীর কোন পুকুর চাঁদপুরে আছে কিনা আমি জানি না, তবে ম্যাথ চাঁদপুরের, ঠিক আছে। দেখো তো আরো ম্যাথ করানো যায় কিনা, কতক্ষণ হলো, লং টাইম, লং টাইম। সো এটা এই পর্যন্তই শেষ করি, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করি। প্রতিধ্বনির উপরে আরো ক্লাস নিতে হবে। পাহাড়ের দূরত্ব, পাহাড়ে দৌড়াদৌড়ি, পাহাড়ের দিকে দৌড়াদৌড়ি, পাহাড়ের বিপরীত দিকে দৌড়াদৌড়ি আজকে করাইতেই পারলাম না, 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেল। তো নেক্সট ক্লাসটা এই প্রতিধ্বনির ম্যাথ নিয়েই হবে। এরপরে আরেকটা ক্লাস দিব একদম র্যান্ডম বোর্ডের, যেগুলো আমার কাছে জটিল মনে হবে ওইগুলো দিই। তারপরে তোমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ আলো। সো ভালো থাকো, সুস্থ থাকো।
এই দোয়ায় তোমাদের জন্য রইলো, তোমরাও আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। দেখা হতে থাকবে পরবর্তীতে।